আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ এই বৈশ্বিক মহামারীর সময় সব কিছু স্থবির, তারপরেও কোনো কিছুই থেমে নেই। আর তারই পরিপ্রেক্ষিতে আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছি এবং সকলকে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও অভিনন্দন। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক রসায়নবিদ্যা, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, গাংনী, মেহেরপুর। আজ তোমাদের সামনে আমি বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমাদের আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্দশ অধ্যায়ের পাঠ 1 ও 2 নিয়ে আলোচনা করব। পাঠ পরিস্থিতির প্রথমে আমরা কিছু ছবি দেখি। আমরা প্রথমে একটি ছবি দেখছি। ছবিটি উত্তপ্ত সূর্যের। এরপরে আমরা কি দেখছি? শিশির বিন্দু কণা, সবুজ ঘাস। আসো শিক্ষার্থীবৃন্দ, পরের ছবিটাই আমরা কি দেখি একটু লক্ষ্য করি। একটি ছোট্ট ঘাস ফড়িং, তাই না? আমরা সবাই দেখেছি যে এর আগে ঘাস ফড়িং আমরা অনেকেই দেখেছি, চিনি। একটি সবুজ পাতার উপর রয়েছে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমার প্রথম স্লাইডে আমি 3টা ছবি তোমাদের সামনে উপস্থাপন করেছি। সূর্য, তারপর সবুজ ঘাস, তারপর ঘাস ফড়িং। তোমরা চিন্তা করো তো, এই 3টার ভিতরে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? একটু চিন্তা করো। আর সেই ফাঁকে আমি আরো কয়েকটা ছবি দেখে আসি। শিক্ষার্থীবৃন্দ, এটা কিসের ছবি? অবশ্যই আমরা জানি এটি একটি ব্যাঙের ছবি। এই সময় যে বৃষ্টি বাদলার দিন, আশেপাশে কিন্তু ঝোপঝাড়ে এই সাপ দেখা যায়। আমরা দ্বিতীয় স্লাইডে একটি ব্যাঙ ও একটি সাপের ছবি দেখছি। দেখো, 2টা স্লাইডে কিন্তু সম্পর্কযুক্ত। আমরা দেখেছি এর আগে যে অনেক সময় দেখি সাপে ব্যাঙ ধরে, ব্যাঙ খেয়ে নেয়। সাপে মাছ ধরে, মাছ খায়। তাহলে তোমরা কি লক্ষ্য করছো? এখানে একটি ছবি আছে, দেখো। ছবিতে আমরা ঈগল পাখিকে দেখছি। দেখো,
প্রথম ছবি, প্রথম স্লাইড এবং দ্বিতীয় স্লাইড, এবার আমরা দেখছি ঈগল। তৃতীয় স্লাইডে ঈগল, এরপর যে ছবিটা দেখছি অনেকটা ব্যাকটেরিয়ার ছবির মতো মনে হচ্ছে, আসলে এটি ব্যাকটেরিয়ার ছবি। তারপর যে ছবিটা দেখছি ছত্রাক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি যতগুলো ছবি দেখালাম তোমাদের, এই ছবিগুলোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, একটা সুনির্দিষ্ট সম্পর্ক এই ছবিগুলোর মধ্যে রয়েছে। তাহলে তোমরা চিন্তা করো, তোমরা চিন্তা করে দেখো, আজকে যে ছবিগুলো দেখালাম তোমাদের সামনে, এই ছবিগুলো তোমাদের বিজ্ঞান বইয়ের 14 অধ্যায়ের কোন পাঠের সাথে যেতে পারে? অবশ্যই বাস্তুতন্ত্র। তাহলে আজকের পাঠের বিষয় বাস্তুতন্ত্র। তো আসো, এই বাস্তুতন্ত্র পাঠ করলে আমরা কি কি শিখতে পারব, অর্থাৎ আজকের পাঠের শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাস্তুতন্ত্রের উপাদান ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। বাস্তুতন্ত্র কি উপাদান দ্বারা গঠিত এবং তার প্রকারভেদগুলো ব্যাখ্যা করতে পারবে। সেই সাথে খাদকের স্তরসমূহ বিশ্লেষণ করতে পারবে। বাস্তুতন্ত্র কি জিনিস আমরা পাঠ দেখলাম, আজকের বিষয় বাস্তুতন্ত্র, তাই না? আসলে দেখো, পৃথিবীর বিভিন্ন পরিবেশে কিন্তু বিভিন্ন জীব বসবাস করে এবং এক অঞ্চলের জীবের সাথে অন্য অঞ্চলে কিন্তু কোনো মিল নাই। আমরা এর আগে প্রথম অধ্যায়ে একটা বিষয় পড়েছিলাম, সেখানে ছোট্ট করে একটা বিষয় বলা ছিল, একটা বিষয় নিয়ে, যে দেখো আমাদের বাংলাদেশের মতো এইরকম জলবায়ু এবং আবহাওয়ায় কেঁচো জন্মাতে পারে, আমরা কেঁচোকে দেখি, কিন্তু এই কেঁচো নামক এই প্রাণীটি কিন্তু শীত প্রধান দেশ, যেমন রাশিয়া বলি, কানাডা বলি, এইগুলো অর্থাৎ এই শীত প্রধান দেশগুলোতে আমরা কিন্তু কেঁচোকে দেখতে পাই না। তার মানে দেখা যাবে যে এক একটি জীবের জলবায়ু, আবহাওয়া, বাসস্থান এবং ওই জলবায়ু, আবহাওয়া, বাসস্থানে অবস্থিত যত প্রকার অজীব এবং জীব, এদের মধ্যে কিন্তু একটি পার্থক্য রয়েছে এবং পার্থক্য দেখা যায়। এবং বিশ্বের এই কারণেই বিভিন্ন প্রজাতির জীব দেখা যায় এবং জীবের মধ্যে বিচিত্র পরিবর্তন লক্ষ্য করা যায়। আর পরিবেশের এই জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে একটি সুন্দর সম্পর্ক, এবং এক পরিবেশের জীব অথবা অজীব উপাদানগুলোর মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমেই পরিবেশের একটি সুন্দর গঠন কাঠামো গড়ে ওঠে বা তন্ত্র গড়ে ওঠে, যেটাকে বাস্তুতন্ত্র নামে পরিচিত। আসো, এই বাস্তুতন্ত্র নিয়ে আমরা শিখতে গিয়ে দুইটা বিষয় দেখেছি, একটি জীব আর একটি অজীব। এখন আসো আমরা বাস্তুতন্ত্রের প্রকারভেদ নিয়ে কিছু কথা বলি। যেহেতু বাস্তুতন্ত্রের সংজ্ঞার মধ্যেই জীব এবং অজীব কথাটি উঠে এসেছে, সেহেতু আমরা বলতে পারি বাস্তুতন্ত্রের উপাদান সমূহ প্রধানত দুইটা। একটি কি? একটি হচ্ছে জীব এবং আরেকটি হচ্ছে
অজীব উপাদান। ঠিক আছে, একটি জীব আর একটি অজীব। জীব আর অজীব কথা দুইটি কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। অজীব মানে হচ্ছে যার জীবন নাই, আমরা বুঝতে পারছি যার মধ্যে জীবন নাই সে হচ্ছে অজীব, আর যেগুলো জীবন আছে সেগুলো সবই জীব। এই জীবন নাই এই অজীব অংশগুলোকে আবার দুইটা অংশে ভাগ করা হচ্ছে। দেখো, একটি হচ্ছে অজৈব উপাদান। এই অজৈব উপাদানকে কিন্তু আরেকটি নাম আছে ভৌত উপাদান। সবই তো অজীব, ভৌত উপাদান বলো আর অজৈব বলো একই বিষয়। এই অজৈব উপাদানের মধ্যে রয়েছে মাটি, বায়ু, খনিজ লবণ, আর্দ্রতা ইত্যাদি। অন্যদিকে জৈব উপাদানের মধ্যে রয়েছে সকল জীব এর মৃত ও গলিত দেহাবশেষ। একটা জীব মারা যাওয়ার পর বা গলে যাওয়ার পর, মারা যাওয়ার পর তো গলে যাবে, পচে যাবে, তারপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অজীব উপাদানের জৈব উপাদান। পরিবেশের সকল জীব উপাদানের বেঁচে থাকার জন্য, একটি পরিবেশে যতগুলো জীব উপাদান থাকে সকলের বেঁচে থাকার জন্য এই অজৈব উপাদান ও জৈব উপাদান অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে ভাগটি রয়েছে বাস্তুতন্ত্রে সেটা হচ্ছে জীব উপাদান। জীব, পরিবেশের সকল জীবকে নিয়েই বাস্তুতন্ত্রের জীব উপাদান গঠিত। আমরা বাস্তুতন্ত্রের সংজ্ঞাতে জীব আর অজীবের মধ্যে সম্পর্ক আমরা জেনেছি। আর একটি বাস্তুতন্ত্রকে কার্যকর রাখার জন্য জীব উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই জীব উপাদানকে তিনটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে উৎপাদক। উৎপাদক যারা উৎপন্ন করে, আমরা এটা বুঝি, কিন্তু আমাদের বিজ্ঞান বইয়ে বিজ্ঞান ভাষায় বলছে যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, অর্থাৎ সেই সকল জীবের পরিবেশের উপাদান যারা সূর্যের আলোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। যেমন ধরো উদ্ভিদ, এরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, এদেরকে উৎপাদক বলা হয়। মজার ব্যাপার হচ্ছে বাস্তুতন্ত্রের সকল উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই উৎপাদকের উপর কিন্তু নির্ভর করে। আর উৎপাদক বলতে আমরা এখানে সবুজ উদ্ভিদকেই বোঝাই, এবং এখানে এই সকল সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এরপর আসছে খাদক, মোস্টলি ইম্পর্টেন্ট খাদক। খাদকের আরেকটি নাম হচ্ছে ভক্ষক, অর্থাৎ বাস্তুতন্ত্রের যে সকল উপাদান উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে খাদক বলে। যেমন আমি যদি বলি ফড়িং, ফড়িং কিন্তু সবুজ পাতা খেয়ে বেঁচে থাকে, ফড়িং কিন্তু একটি খাদক, উৎপাদকের উপর নির্ভরশীল। তেমনি ভাবে আমরাও কিন্তু এক ধরনের খাদক। গরু, ছাগল এগুলোও খাদক। বাজ পাখি সেও একটি খাদক। খাদকের
তিনটা খাদক রয়েছে বা তিনটা স্তর রয়েছে। খাদকের স্তরকে তিনটা অংশে ভাগ করা হয়। তার প্রথম স্তরে খাদক যেটাকে বলছি আমরা, অর্থাৎ ওই সকল জীব উপাদান যারা সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল। ওই সকল জীব উপাদান যারা সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল, যেমন গরু, ছাগল। আমি প্রথমে এক স্লাইডে ফড়িং দেখাইছিলাম, সে ফড়িং এরা কিন্তু সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল। এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে সাধারণত প্রথম স্তরের খাদকের উপর নির্ভর করে, যেমন পাখি, ব্যাঙ, মানুষ। কেমন? যদি আমরা পাখির কথা বলি, পাখি কিন্তু ফড়িংকে খেতে পারে, ছোট কীট পতঙ্গ এদেরকে খায়। তো এই যে পাখি যে ওই যে ফড়িংকে খাইলো, ফড়িং কিন্তু সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল ছিল, এবং ফড়িং কিন্তু এক ধরনের তৃণভোজী, সে কারণে সে প্রথম স্তরে খাদক। কিন্তু পাখি কিন্তু ওই ফড়িংকে খাচ্ছে, অর্থাৎ প্রথম স্তরে খাদককে খাচ্ছে। আমরাও কিন্তু গরুর মাংস, ছাগলের মাংস এগুলো খাই, আমরাও দ্বিতীয় স্তরের খাদক। আবার মজার ব্যাপার আরেকটি রয়েছে, আমরা কিন্তু শুধুই গরুর মাংস, ছাগলের মাংসের উপর নির্ভর করি তা না, আমরা কিন্তু উৎপাদকও খাই। কেমন? লাল শাক, পালং শাক, শাক সবজি, এগুলো তো সবই উৎপাদক, আমরা কিন্তু সেগুলোও খাই। এরপর যেটা আসছে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক, যেমন কচ্ছপ, বক, মানুষ ইত্যাদি। এখানে মানুষকে দ্বিতীয় স্তরের খাদকেও রাখা হয়েছে, আবার তৃতীয় স্তরের খাদকেও রাখা হয়েছে। তৃতীয় স্তরের খাদককে বলা হচ্ছে সর্বোচ্চ খাদক। এদের মধ্যে আবার কেউ কেউ আছে যাহারা সকল স্তরের খাদককে গ্রহণ করে, এদেরকে সর্বভুক বলা হয়। আমি একটি কথা বলেছিলাম যে মানুষ এমন একটি প্রাণী যারা সবুজ উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্য খায়, যেমন উৎপাদকের উপর নির্ভরশীল, তেমনি দ্বিতীয় স্তরের খাদকের উপরেও নির্ভরশীল। সেই দিক থেকে হিসাব করলে মানুষ কিন্তু সর্বভুক, অর্থাৎ জীব উপাদানের মধ্যে যারা সকল স্তরের খাদকদের গ্রহণ করে বা ভক্ষণ করে তাদেরকে সর্বভুক প্রাণী বলা হয়। জীব উপাদানের আমরা দুইটি ভাগ পেলাম, একটি উৎপাদক আর একটি খাদক। এরপর যে ভাগটি রয়েছে তার নাম হচ্ছে বিয়োজক। বিয়োজককে আমরা সাধারণত পচনকারী বলে থাকি, পচনকারী। এবং পরিবেশে কিছু অণুজীব, বিশেষ করে ব্যাকটেরিয়া, ছত্রাক এরা রয়েছে যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করতে পারে। মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে এবং সেখানে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। ওই রাসায়নিক বিক্রিয়ার ফলে ওই মৃত উদ্ভিদ ক্রমশ বিয়োজিত হবে এবং বিভিন্ন রকম জৈব অজৈব দ্রব্যে পরিণত হবে বা রূপান্তরিত হবে। ঠিক আছে? তো এখানে বিয়োজক
যে মৃত দেহ থেকে বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়, অর্থাৎ বিয়োজকটা কিন্তু ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ ওই যে আমরা বলছিলাম রাসায়নিক বিক্রিয়া ঘটে, ওই রাসায়নিক বিক্রিয়া হয়ে কিছু বিয়োজিত হয়, বিয়োজিত হলে ওই বিয়োজিত দ্রব্যাদি বিভিন্ন জৈব অজৈব দ্রব্যে রূপান্তরিত হবে। তো ওই যে পচনকারী অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ছত্রাক, ওরা কিন্তু পুনরায় ওই রূপান্তরিত দ্রব্যাদিকে নিজেদের খাদ্য হিসাবে গ্রহণ করে। এটাই গেল আমাদের বাস্তুতন্ত্রের উপাদানের প্রকারভেদ। আমরা পরেরটুকু দেখি কি অবস্থা। পুনরায় কিন্তু আমরা একটি সূর্যের ছবি দেখছি, সবুজ ঘাস। সূর্যের উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ কি করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। ছবিতে দেখলাম এই সবুজ ঘাসকে কে গ্রহণ করে? ফড়িং। ফড়িং সবুজ ঘাস গ্রহণ করে। তাহলে এখানে শক্তির উৎসকে সূর্য, সবুজ উদ্ভিদ প্রথম স্তরে খাদক বা উৎপাদক, এখানে সবুজ উদ্ভিদ উৎপাদক। ফড়িং যেহেতু সবুজ উদ্ভিদকে গ্রহণ করছে, অর্থাৎ এরা সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল, সেহেতু ফড়িং প্রথম স্তরে খাদক। এরপরে ছবি আমরা দেখছি ব্যাঙ। ব্যাঙ কিন্তু ওই ফড়িংকে খায়। যেহেতু ব্যাঙ প্রথম স্তরে খাদককে খাচ্ছে, সেহেতু ব্যাঙকে আমরা বলতে পারি এটি দ্বিতীয় স্তরে খাদক। এরপর দেখো একটি সাপ। আমরা বলেছিলাম সাপ কিন্তু ব্যাঙ খায়। যেহেতু সাপ ব্যাঙকে গ্রহণ করছে বা খাচ্ছে বা ভক্ষণ করছে, সেহেতু সাপ হচ্ছে এই জায়গায়, এই সাপও দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে যাবে। এটা তৃতীয় বা সর্বভুক বা সর্বোচ্চ খাদকের মধ্যে, তৃতীয় স্তরের খাদকের মধ্যে যাবে সাপ। এরপর দেখো বাজ পাখি, সে সর্বভুক, সে ব্যাঙ খায়, ফড়িং খায়, সাপ খায়। তার মানে এই জায়গায় সূর্য হচ্ছে শক্তির উৎস। সূর্য থেকে সবুজ উদ্ভিদ সে নিজেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। ফড়িং সরাসরি সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, উৎপাদকের উপর নির্ভরশীল, সেহেতু ফড়িং প্রথম স্তরের খাদক। ব্যাঙ ফড়িংকে গ্রহণ করে বা ভক্ষণ করে, সেহেতু ব্যাঙ দ্বিতীয় স্তরের খাদক। সাপ ব্যাঙকে খায়, সাপ তৃতীয় স্তরের খাদক। আর বাজ পাখি ফড়িংকে খায়, ব্যাঙকে খায়, সাপকে খায়। এখানে বাজ পাখি কিন্তু দাঁড়ায় সে সর্বভুক, এও কিন্তু তৃতীয় স্তরের খাদকের মধ্যেই পড়ে। যখন এরা মারা যায়, সাপ, ব্যাঙ অথবা বাজ পাখি কেউ মারা যায়, তখন তাদের দেহাবশেষ পচে যায়। পচে গিয়ে কিন্তু এভাবে সেখানে ছত্রাক জন্মাতে দেখি, তাই না? ব্যাকটেরিয়া জন্মায়, এখানে বিয়োজিত হয়ে যাচ্ছে। এই বিয়োজিত কিন্তু আবার কে সবুজ উদ্ভিদ খাদ্য হিসাবে গ্রহণ করছে। তাহলে কিন্তু একটা চাক্রিক বিষয় ঘটে গেল, তাই না? সে যখন মারা গেল, পচে গেল, বিয়োজক ব্যাকটেরিয়া বা ছত্রাক তাকে বিয়োজিত করলো এবং বিভিন্ন জৈব অজৈব উপাদানে রূপান্তরিত হলো, এবং সেই জৈব উপাদানগুলোকে ছত্রাক বা ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার উৎপাদকও কিছু খাদ্য গ্রহণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠের শেষ অংশে। তোমাদের সকলের জন্য বাড়ির কাজ থাকবে।
যে উপরোক্ত খাতকের উপর ভিত্তি করে একটি স্থূলজ বাস্তুতন্ত্র লিখবে। তোমাদের খাতায় একটি স্থূলজ বাস্তুতন্ত্র লিখে রাখবে। সকলকে ধন্যবাদ। সর্বশেষে আবারও সকলকে সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা ক্লাস করতে পেরেছি, এবং এই বৈশ্বিক মহামারীর সময়েও যে আমরা সুস্থ রয়েছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। আমরা সকলেই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে এই মহামারীর হাত থেকে রক্ষা করুন। সর্বোপরি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহামারীর সময়ে যদি আমরা কেউ কোনো কাজে বাইরে বের হয়, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব, মুখে মাস্ক ব্যবহার করব এবং সামাজিক দূরত্ব বজায় রাখব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।